নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবার সাতকাহন নিয়ে। ঝিল তো চলে গেল। হ্যাঁ, সাক্ষ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সত্যি এই সিনটা খুব কষ্টের ছিল। নিয়ে ঝিল চলে গেল নিজের বাড়ি। চৈতি তো ওকে ভড়কে দিয়েছিল। সাক্ষ্য বলেছিল আমার গাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আসবে। তো ঝিল তো রাগ করে নিয়ে পরে ও তো শুনলো না কথা। তারপর ওর মা দিদি নিয়ে চলে গেল। আর এই দিকে দেখা যাচ্ছে যে সাক্ষর ঘরের তো সব জল্পনা কল্পনা করছে, খুব খুশ। ওরা চলে গেছে, ঝিল চলে গেছে নিজের বাড়ি নিয়ে। ওরা এটা নিয়ে কথা বলছে, মেয়েটা তো চলে গেলে এবারে ডিভোর্সটা করিয়ে দিতে হবে। তারপরে এসছে সাক্ষ্য এলো নিয়ে। সাক্ষ্যকে দেখে বলছে সাক্ষ্য আয়। সাক্ষ্য বলছে আমার খুব ব্যথা করছে মাথা, মা আমাকে এক কাপ চা করে দাও, আমার খুব মাথা ব্যথা করছে। তো বলছে কফি খাবি? বলছে না। বলছে আমি নিজের জন্য বানিয়েছিলাম, তা আছে নাও খাও। মানে কেমন, যদি ছেলে কফি খেতে চাইছে না চা খেতে চাইছে, মানে এরা অদ্ভুত। নিজের সব সময় নিজের জেদটাকে চাপিয়ে দেয়। মাথা ব্যথা হচ্ছে তারপরও কেমন মা, সাক্ষ্যর মাটা, যে তারপরও এইসব কথা বলে যাচ্ছে। বলছে তোমরা ভালো হয়েছে, মেয়েটা বুদ্ধিমতী, এবারে তুমি ওকে ঝেড়ে ফেলো, ও চলে গেছে, এবারে ডিভোর্সটা নিয়ে নাও, এইসবই কথা হচ্ছে। তখন ওই শতরূপা তারও মুখ বেঁকি বেঁকি, এইটাকে দেখলে তো দর্শকরা পিত্তি জ্বলে যাচ্ছে। আর ঠাকুমাটা, আমি একটা কথা এখানে বলি, সাধারণত আমরা দেখেছি ঠাকুমারা নাতি নাতনি খুব প্রিয় হয় ঠাকুমাদের কাছে। আর ঠাকুমারা নিজেদের ছেলে মেয়ের বেলাতে অনেক মানে অনেক শাসন থাকে, অনেক ইয়ে থাকে, রুল রেগুলেশন থাকে। কিন্তু নাতি নাতনির বেলায় আমি দেখেছি ঠাকুমাগুলোর সব রুল রেগুলেশন শাসন সব উধাও হয়ে যায়, এত প্রিয় থাকে। কেন কি আমি নিজের জীবনে উদাহরণ দেখেছি, অনেক ঠাকুমা আছে যারা নিজের ছেলে মেয়েকে খুব শাসন করেছে। হয়তো নাতি নাতনি যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে তো ঠাকুমা সাথ দিয়েছে তার। কিন্তু এইখানে আমি দেখছি যে এ কেমন ঠাকুমা, যে নিজের নাতির মনটা বোঝে না, নিজের নাতির খুশিটা দেখে না। এরা কী ধরনের ঠাকুমা? বড়লোক মানে এমনি ঠাকুমা হতে হবে জানি না। আমি বড়লোক ঠাকুমাদেরও দেখেছি যে নিজের নাতিকে কখনো এত বেশি বন্ধুর মতো হয়। সে যাই হোক, হ্যাঁ, ঠাকুমাটা উল্টা পাল্টা বলতে লাগলো, না না তুমি ওই মেয়েকে ঝেড়ে ফেলো, মানে এসব কথা। লাস্টে বললো যে তুমি কবে ডিভোর্স পেপার নিয়ে যাও, ওকে সাইন করাও। আর সাক্ষ্য বলছে যে আমার মাথা ব্যথা করছে, আমি এইসব নিয়ে কিছু বলতে চাইছি না। আর ওরা সমানে, হ্যাঁ। তারপর আবার বলছে যে চৈতির সঙ্গেই তোমার বিয়ে দিব। তখন বলছে আমি চৈতিকে বন্ধু মনে করি, আমি চৈতিকে বিয়ে করতে চাইছি না। তো বলছে হ্যাঁ, বন্ধুর সঙ্গেই তো বিয়ে হওয়া ভালো, চৈতি সবটা জানে, আবার অন্য মেয়ে খুঁজবো, সবটা আবার যতই হোক ডিভোর্সের তকমা লাগা থাকবে, তো সবটা ওদেরকে বলতে হবে। চৈতিটা সবটা জানে, চৈতির মা বাবার সঙ্গেও কথা বলবো, মানে সেই হোক। বলছে না আমি চৈতিকে বিয়ে করব না, জবরদস্তি চৈতিকে চাপাচ্ছে। নিয়ে তারপরে বললো যে তুমি এমনি কেন করছো? তখন বলছে দেখো মা, ঝিলের সঙ্গে যখন আমার বিয়ে হয়ে গেছে আমি সে ডিভোর্সটা করতে চাই না। ওইটা শুনে ওর মাও রেগে গেল। সবাই শতরূপা বলছে ছি 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 সাক্ষ্য, তোমার রুচিটা এত নিচে নেমে যাবে আমরা ভাবতে পারিনি। তুমি এই সব কথা আর কোনো দিন বলবে না, আজ যা বলেছেও। এদিকে সাক্ষর মা হুমকি দিচ্ছে যে যদি তুমি ওই মেয়েটাকে ডিভোর্স না দাও, নিজের জীবনে রাখো, তাহলে আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। মানে তারপরে সাক্ষর ঠাকুমাটাও এই কথাই বলছে। তারপরে দেখা গেল সাক্ষ্যদের বাড়িতে দেখা যাচ্ছে সাক্ষ্য আসছে ঝিলের বাড়িতে নিয়ে। ঝিলের বন্ধুটা দেখতে পেয়ে যে বললো যে এই ঝিল তোর বর আসছে এত বড় ব্যাগ নিয়ে। বলছে যা আবল তাবল কথা বলিস না তো। নিয়ে তখন বলছে মিলি বলছে যে বুঝলি মা, ঝিলের ভর ঝিলকে চোখে হারাচ্ছে, দেখো একদম ঠিক দেখা করতে চলে এসছে। তখন ঝিল বলছে এই তোরা আবল তাবল কথা বলবি না তো। ঝিলের বন্ধুরা আছে, বস্তির আরও 2-4 জনা, তা করতে সাক্ষ্য এলো। বললো আসবো, বললো আসো। নিয়ে সাক্ষ্য ভেতরে এলো। তারপরে বললো যে এই ফলগুলো নিয়ে নিন, আর আমি লিস্ট করে রেখে দিয়েছি, ওইগুলো লিস্ট অনুযায়ী ওকে খেতে দিবেন। তো ঝিল বলছে তুমি এখানে কি? হ্যাঁ, ঝিলের মা কিন্তু মানা করেছিল যে তুই একদম জামাইয়ের সঙ্গে আবল তাবল কথা বলবি না।
নিয়ে ঝিল তাও বলছে তুমি এখানে কি মনে করে এলে? বলছে কি মনে করে আসবো, তোমাকে দেখতে এসছি। নিয়ে তারপরে বলছে না দেখতে আসার কিছু নেই, তুমি যদি কোনো কাগজ টাগজ জানো তো দাও, আমি সই করে দিচ্ছি। নিয়ে ঝিল বলছে তখন ঝিল বলছে এই সাক্ষ্য বলছে ঝিলের মাকে যে আপনি মেয়েকে শাসন করতে পারেননি। হ্যাঁ আপনি গায়ে হাত দিয়েছেন, মেরেছেন, পিটেছেন, কিন্তু শাসন কোথায় কোন কথা বলতে হয় জানে না। নিয়ে সে যাই হোক, নিয়ে তারপরে বলছে কি করব বাবা, এর কথাবার্তাই এমনি। তারপরে বলছে যে বলছে না আমি তোমাকে দেখতে এসছি, এমনি এসছি, তোমাকে দেখতে এসছি, আর তোমাকে ফল টল দিয়ে। তো ঝিল বলছে আমি আমার পেশেন্টের কাছে এসছি। তো ঝিল বলছে আপনার তো অনেক পেশেন্ট আছে, তো তুমি কি না, তোমার তো অনেক পেশেন্ট আছে, তুমি কি সবারই বাড়ি ফল দিতে যাও? তখন বলছে সবাই তো আমার, বলে আর সাক্ষ্য কিছু বললো না। নিয়ে তারপরে বলছে হ্যাঁ বলুন। তখন ওই ঝিলের বন্ধুগুলো যে কি সবাই তো আমার কি, বলছে আমি ঝিল তোমার সঙ্গে একটা পার্সোনাল কথা বলতে যাই, একটু একলা কথা বলা যাবে কি? তখন ঝিল বলছে আমাদের বাড়িতে তো অনেকগুলো রুম নেই যে আমি একলা কথা বলবো, এখানেই বলুন। তখন বললো ঝিলের মা বললো বন্ধুগুলোকে তোরা এখন যা, আমরাও যাচ্ছি, তোমরা কথা বলো। তখন বলছে না আপনাদের যাবার দরকার নেই। নিয়ে ঝিলের বন্ধুরা সব চলে গেল, ওই যে মহিলা দুটি ওরাও চলে গেল। নিয়ে ঝিলের মাকে বলছে আপনাদের যাবার দরকার নেই। তখন ঝিল সাক্ষ্য তখন ঝিল বলছে ও ডিভোর্সের পেপার তো কোথায় আছে, দিন, আমি দাও আমি সই করে দিচ্ছি। তখন বলছে না না সেরকম না। নিয়ে তারপরে এখন ঝিলের মা বললো যে বাবা তুমি কি খাবে বলো? বলছে না আমি এখন কিছু খাবো। তখন ঝিল বলছে ছাড়ো না, আমাদের বাড়িতেও কিছু খাবে না, তুমি খেতে দিতে হয় না। তখন সাক্ষ্য বলছে চুপ করো। তারপর বলছে আপনি যে দেবেন আমি সেই খেয়ে নিব। তো সাক্ষ্যর মা বলে যে তোমার বাড়িতে যেমন করে আমি অমলেট বানিয়ে দিতাম অমনি বানিয়ে দিচ্ছি। বলে ঠিক আছে। বলছে ঝিল তুই অমলেট খাবি? তখন মিলি বলছে, তখন সাক্ষ্য বললো ওকে যখন তখন তোমরা খাবার অফার করো না, ওর খাবার একটা নিয়ম আছে। যাই হোক ওরা চলে গেল। নিয়ে ঝিল বলছে কোথায় আছে কাগজটা, দাও আমি সই করে দিচ্ছি। বলছে কিসের কাগজ? বলছে যে ওই ফর্ম ডিভোর্সের। বলছে ফর্ম তো আমার কাছে নেই। বলছে ও বাবা ওইটা আমাকেই তুলতে হবে, আমি এসব কিছু জানি না। হ্যাঁ তখন বলছে না তখন বলছে শোনো ঝিল আমি ডিভোর্সটা করতে চাই না। বলছে কেন? কেন করতে চান না, কেন করতে চাও না? বলছে না আমি চাই না ডিভোর্সটা। বিয়ে যখন, বলছে দেখো আমাদের বিয়েটা, ঝিল বলছে জবরদস্তি বস্তির লোকরা দিয়েছে বিয়েটা টিকিয়ে, তো বিয়েটা টিকিয়ে রাখার দায় তোমারও নেই আমারও নেই। তো তুমি বিয়েটা ভেঙে দাও, ডিভোর্সটা করে দাও। বলছে না আমি ডিভোর্স তোমাকে করতে চাই না। তারপর বলছে চৈতি ম্যামের কী হবে? বলছে সেটা আমার উপর ছেড়ে দাও, আমি বুঝে নেব। ঝিল বলছে না তোমার বাড়ির লোকদেরকে কথা দিয়েছে, তোমার বাড়ির লোক আমাকে শান্তিতে থাকতেও দিবে না, আমি বিয়েটা থেকে বেরোতে চাই, আমাকেও তো কাজে টাজে ফিরতে হবে, আমি এই বিয়েটা থেকে বেরোতে যাই। বলছে কেন, তুমি কি কাউকে কথা দিয়ে রেখেছো নাকি? তো ঝিল বলছে বলছে কথা যদি কাউ দিয়েছো তো সেটা খারিজ করে দাও। কেন কি এমন কোনো কথা নেই যে দিলে খারিজ করা যায় না, আমি তোমাকে ডিভোর্স দেবো না। তখন ঝিল বলছে যে ডিভোর্সটা দিয়ে দিলেই ভালো হয়। বলছে আমি তোমাকে ডিভোর্স দেব না, এটাই বললো সাক্ষ্য। হ্যাঁ ও যে কি কেন ডিভোর্স তুমি দেবে না, তোমার বাড়ির লোক আমাকেই তখন কথা শোনাবে, এইভাবে সে আমি বুঝে নেব। তারপরে সাক্ষ্যর জন্য অমলেট নিয়ে এলো। নিয়ে সাক্ষ্য বললো দেখুন আপনার মেয়ে কথা বলতেই জানে না, আর ঠিক আছে আমি কিছু খাবো না, ওকে ভালো করে দেখবেন, ওর ক্যান্সার ওর টিউমারটা আমি পাঠিয়েছি মানে ল্যাবে পরীক্ষা করার জন্যে, আর একটু টেনশনে আছি। আর তবে হ্যাঁ খারাপ কিছু হবে না মনে হয়, ওকে ভালো করে দেখবেন, ওর সময় মতন খাওয়া দাওয়া করাবেন। আমার বাড়িতেই তো আমি নিয়ে যেতে চাইতাম, কিন্তু ঝিল যেতে চাইছে না। বলছে বাবা তোমার বাড়িতে নিয়ে গেলে তো, বলছে তোমার বাড়িতে নিয়ে গেলে তো তোমার বাড়ির লোক তো ওকে শান্তিতে থাকতে দিত না। তো সাক্ষ্য বললো যে আমার বাড়িতে নিয়ে যেয়ে তো আমি তো ওকে মনিটর করতাম, ওর খাওয়া দাওয়া সব কিছু তো আমিই দেখতাম, সেটাও আমি করতে পারতাম। হ্যাঁ কিন্তু ঝিল যেতে চাইছে না। আর ঝিলকে ওইটাই বলে দিল যে তুমি চাইলেও আমি ডিভোর্স দেবো না।
তারপরে দেখা গেল ঝিলের বাড়ির লোক মিনুকে আর ওই মিনুকে ডেকেছে, মানে ঝিলের মাকে নিয়ে। ঝিলের মা বললো আমার আসতে একটু দেরি হয়ে গেল, ওই মেয়েটা অসুস্থ, তো ওর জন্য রান্না বান্না করে আসতে। তখন শতরূপা বলছে কেন রান্না বান্না কেন করে আসতে গেলে, আমাদের বাড়ি থেকেই তো ওর সব খাবার দাবার যাচ্ছে। তখন মিনু বলল যে তোমাদের বাড়ি থেকে খাবার দাবার যাচ্ছে ঠিকই, কিন্তু ওগুলো ফল ডল তো আর খেয়ে সবসময় থাকবে না, আমাকে রান্না করতে হয়। নিয়ে তখন ওইটাই বললো বর্ষা বলছি কি নাম, ওই মিলি বললো তোমরা খাবার খোঁটা দিলে তো তাই এত কথা বলছি, যদি না খাবার খোঁটা দিতে তো বলতাম না। বলছে না খাবার খোঁটার এই একদম এইসব ফালতু কথা বলবি না, আমরা খাবার খোঁটা দিইনি। আর এইদিকে ও দাদুটা বলছে, সাক্ষর দাদুটা, যে এই বিয়েটা থেকে এবারে বেরোনোর উপায় এবারে করতে হবে। আর সাক্ষর ঠাকুমাও বলছে যে উটকো ঝামেলা এসে পড়লে উটকোটাকে সরিয়ে দিতে হয়, উটকো ঝামেলা। আমার নাতির বিয়ে ঠিক হয়ে গেছে। তখন বলছে বাবা এখনও বিয়েটা ভাঙেইনি আর বিয়ে ঠিক হয়ে গেছে। বলছে হ্যাঁ, তো তুমি কি ভেবেছো তোমার মেয়ের সঙ্গে গোটা জীবন বিয়েটা বহাল থাকবে নাকি? তোমার যখন থেকে এমনি হয়েছে তখন থেকে আমি বাইরে বেরোতে পারি না। সাক্ষর মা বলছে নিজের বাপের বাড়ি পর্যন্ত যেতে পারি না, কিছু না। তখন বলছে কি, তারপরে একদিন বলছে কি মিনু তোমাদের চলছে কি করে, তুমি কি কাজে জয়েন করেছো কোথাও? বলছে না আমি কাজে জয়েন করিনি, ঝিলের বাবা টাকা বাইরে কাজ করতে গেছে তো টাকা পাঠায় সেটাতেই চলে যায়। আর মিলি বলছে যে আমি দুটো বাচ্চাকে স্কুলে পৌঁছে দিই সেই থেকে চলে যাই, তো কাজে তো আমাকে ঢুকতেই হবে। বলছে হ্যাঁ সেটাই, তুমি কাজে ঢুকবে আর সেই বাড়ির মালিকের ছেলের সাথে যদি নিজের মেয়ের বিয়ের স্বপ্ন দেখা, সেটা তো ঠিক না। এসব এই কথা শোনাতে লাগলো। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি সাক্ষ্য যখন ডিভোর্স দিতে চাইছে না, তখন এখানে ঝিলেরও বোঝা উচিত। ঝিল এতটাও মূর্খ নয় যে বুঝতে পারবে না। আর চৈতির যে বারবার যখন চৈতিকেও পছন্দ করছে না, সাক্ষ্য বলে দিচ্ছে যে চৈতির ব্যাপারটা আমি বুঝে নেব, তো সেটা সাক্ষ্যর উপরেই ছেড়ে দিক। ঝিল যে দেখালাম একটা প্রোমোট দেখলাম যে ঝিল বলছে যে আমার ভালোবাসা আছে, এই কথাটা বলবার দরকারই ছিল না। আমরা চাইছিলাম না কেউ বিয়েটার ডিভোর্স ভাঙুক, কিন্তু মানে লীনা গাঙ্গুলির পুরনো ট্র্যাক, ও বিয়ে হবে আর তারপর বিয়েটা ভাঙবে, তারপর গোটা জীবন মেয়েটার হেনস্থা। তো ঠিক আছে, যদি মেয়েটার বিয়েটা ভাঙছেও তো যেমন মেয়েটাকে অনেক বড় উঁচুতে কোথাও পৌঁছাক, যেখানে সাক্ষর মা তরসে যায় ওই মেয়েটাকে নিজের বাড়ির বউ করবার জন্য, সাক্ষর সঙ্গে জীবনে আনবার জন্যে। আর এত কিছুর মাঝে নিজের ছেলের জীবনটাকে তো বরবাদ করছে। ওই চৈতির সঙ্গে যদি বিয়ে দেয়, এরা খুব তো নেচে নেচে বিয়ে দিচ্ছে, তারপরে এদের মানে কী যে হালাত হবে সেটা বুঝতে পারছে না। এরা সাক্ষর মা ছেলে করে ন্যাকামি করছে। হ্যাঁ, মাঝখানে একবার সাক্ষর মা বলেছিল আমার একটাই মাত্র ছেলে, আবার ঠাম্মিটা বলছে সাক্ষ্যকে যে তোমার দাদা তো বাইরে চলে গেল, বিয়ে টিয়ে করতে চাই না লে। তো এটার বানেই বুঝলাম না, রাইটার কি লেখে কি না লেখে রাইটার নিজেই বুঝতে পারে না। আমার মনে হয় রাইটারেরও মাথার ডিসব্যালেন্স হয়েছে আর কি। যাই হোক, আর একটা কথা এইখানে, হ্যাঁ আমি যেটা বলছিলাম, দাদু ঠাকুমা নাতি নাতনির খুব প্রিয় হয়, আর দাদু ঠাকুমা নাতনির 7 খুন মাফ করে দেয়। এমনি শয়তান দাদু ঠাকুমা তো আমি দেখিনি, কমসে কম ঠাকুমাটা। এই যে মাধবী মুখার্জি, ইনার তো সম্মানটাই চলে গেল। এই দুটো সিরিয়ালে লীনা গাঙ্গুলি এনার সম্মানটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আর এই ভাল লাগে না এই মহিলাকে। দাদু ঠাকুমা বলতে লোকে এবারে খারাপ লাগবে, লোকে দাদু ঠাকুমা কত নিজের ছেলে মেয়ের ব্যাপারে অনেক শাসন করে, কিন্তু নাতি নাতনির ব্যাপারে খুব মানে মনটা উদার থাকে দাদু ঠাকুমার, কিন্তু এখানে সেটা ব্যতিক্রম। আর যাই হোক, ঝিলেরও বোঝা উচিত ছিল, সাক্ষ্য যখন ওকে বারবার বলছে যে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, তো ঝিলেই কেন তেনারামও করছে সেটাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমরা যাই হোক, আমরা চাইছিলাম না যে ঝিলের সাথে সাক্ষ্যর ডিভোর্সটা হোক, তেমনি হলো সাক্ষ্য ঝিলকে নিয়ে চলে যাক বাইরে, চাই অন্য কোথাও, কিন্তু ডিভোর্সটা না দেখ। দর্শকরা এটাই চাই, আমরা চাই না যে। আর চৈতিকে তো একটা খুব মোক্ষম ঝিলের সামনেই সাক্ষ্য যেন জবাব দেয়, চৈতির কমসে কম অহংকারটা ভেঙে যায়, মুখটা ভেঙে যায়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার 7 কাহন নিয়ে। বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকবেন